আমরা এই ভিডিওতে দেখব 24 থেকে শুরু করে 55 পর্যন্ত সাক্ষ্য আইনের ধারা দেখব এবং এমসিকিউ প্যাটার্নে দেখব যে কিভাবে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তো আমরা শুরু করি এবং আমি ব্যারেকটা কিভাবে পড়তে হয়, মূল আইনটা কিভাবে পড়তে হয় সেটার সাথে মিল রেখে পড়ব এবং একই সাথে আমি কিন্তু এমসিকিউ প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনাদের জন্য রাখব। সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উত্তর দিবেন। আপনি যদি কমেন্ট বক্সে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে মনে করবেন যে হ্যাঁ, আপনার প্রস্তুতির জায়গাটা ঠিক আছে বা আপনি এই ভিডিওটি দেখে কিছুটা হলেও জানতে পেরেছেন। ওকে, আমরা শুরু করি। ধারা 24। প্রথমত ধারা 24 থেকে 28 পর্যন্ত আমাদেরকে যেটা বলছে যে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য বা এই কনফেশনাল স্টেটমেন্ট কখন আদালতের নিকট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে বা কখন প্রাসঙ্গিক হবে না। তো আমরা টপিকটা জানলাম। ওকে, এখন আমরা 24-এ দেখি কি বলছে। 24-এ বলছে, প্রলোভন দেখাইয়া, ভীতি প্রদর্শন করিয়া বা প্রতিশ্রুতি দিয়া স্বীকারোক্তি আদায় করা হইলে ফৌজদারি মোকদ্দমায় যখন উহা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ এখানে বলার চেষ্টা করছে, কোনো ফৌজদারি মোকদ্দমায় আসামি তাহার বিরুদ্ধে আনিত কোনো অভিযোগ সম্পর্কে কোনো স্বীকারোক্তি করিলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি দানের ফলে আসামি উক্ত স্বীকারোক্তি করিয়াছে এবং আদালত যদি মনে করেন যে উহার ফলে আসামি মামলায় পার্থিব কোনো সুবিধা পাইবে বা কোনো অসুবিধা এড়াইতে পারিবে বলিয়া তার ধারণা হওয়ার যথেষ্ট কারণ ঘটিয়াছিল, তবে আসামির সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে। মানে এখানে বলার চেষ্টা করছে, যদি কোনো আসামির কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হয়, তার কাছ থেকে ভয় দেখিয়ে, তাকে প্রলোভন দেখিয়ে, তাকে লোভ দেখিয়ে, তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তাহলে আদালতের নিকট সেটা সাক্ষ্য হিসেবে অপ্রাসঙ্গিক হবে। এখন এমসিকিউ কি যে কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসেবে অপ্রাসঙ্গিক হবে, এটা কোন ধারায় বলছে? 24 ধারায় বলছে। আরও কিছু ধারা আছে, আমরা দেখব। আমরা যেহেতু 24 ধারাটা পড়তেছি এখন, সেটা দেখতেছি। এবং এখানে আরেকটা যদি আমাদেরকে যদি আরও প্রশ্ন করা হয় যে সাপোজ একজন আসামিকে ভয় দেখানো হলো, এখন ভয় দেখিয়ে তার কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হলো, তাহলে সেটার ভিত্তি কি হবে, সাক্ষ্যগত মূল্য কি হবে? এটা আদালতের নিকট সাক্ষ্য হিসেবে অপ্রাসঙ্গিক হবে। ক্লিয়ার? 25-এ গিয়ে বলছে যে ধারা 25 সাক্ষ্য আইনে গিয়ে কী বলছে দেখি। কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি পুলিশ অফিসারের নিকট অপরাধ স্বীকার করিয়া কোনো বক্তব্য রাখিলে উহা তাহার বিরুদ্ধে প্রমাণ করা যাইবে না। ইংলিশে বলছে, নো কনফেশন মেড টু এ পুলিশ অফিসার শ্যাল বি প্রুভড অ্যাজ এগেনস্ট এ পার্সন অ্যাকিউজড অফ এনি অফেন্স। অর্থাৎ কোনো আসামি যদি পুলিশ অফিসারের নিকট কনফেশনাল স্টেটমেন্ট দেয়, অর্থাৎ পুলিশ অফিসারের নিকট যদি বলে হ্যাঁ স্যার, আমি আসলে সত্যি সত্যি চুরিটা করছি বা আমি সত্যি সত্যিই অপরাধটা ঘটাইছি, এরকমভাবে সে যদি কনফেশনাল স্টেটমেন্ট দেয়, তাহলে সেটা আদালতের নিকট সাক্ষ্য হিসেবে অপ্রাসঙ্গিক হবে। তাহলে পুলিশের নিকট কনফেশনাল স্টেটমেন্ট দিলে আদালতের নিকট সাক্ষ্য হিসেবে অপ্রাসঙ্গিক হবে। এটা কত ধারায় বলছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। 26-এ যাই। 26-এ বলছে, নো কনফেশন মেড বাই এনি পার্সন whilst he is in custody of the police officer unless it be made in the immediate presence of a magistrate shall be proved as against such person. 26-এ বলার চেষ্টা করছে যে একজন আসামি মনে করেন যে পুলিশের হেফাজতে আছে, পুলিশের হেফাজতে থাকাকালীন অবস্থায় সে যদি কোনো দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয় বা কনফেশনাল স্টেটমেন্ট দেয়, সেটা আদালতের নিকট সাক্ষ্য হিসেবে অপ্রাসঙ্গিক হবে। ধরেন আমি পুলিশের হেফাজতে আছি, পুলিশ আমাকে ধরছে, পুলিশের হেফাজতে আছি, এখন আমি দোষ স্বীকার করে বক্তব্য দিলাম, সেটা সাক্ষ্য হিসেবে কি হবে? অপ্রাসঙ্গিক হবে। মার্চ 26-এ আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে এই পুলিশের হেফাজতে থাকাকালীন অবস্থায়ও আমি যদি কি করি, কনফেশনাল স্টেটমেন্ট দেই, তাহলে সেটা আদালতের নিকট প্রাসঙ্গিক হবে যদি আমি কোনো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেই। অর্থাৎ 26 ধারায় দুইটা কথা বলছে, একটা হচ্ছে যে কখন প্রাসঙ্গিক হবে, কখন প্রাসঙ্গিক হবে না।
প্রাসঙ্গিক হবে না কখন, যখন হচ্ছে পুলিশের হেফাজতে থাকাকালীন অবস্থা আমি পুলিশের নিকট বক্তব্য দিব স্বীকার করে। ক্লিয়ার? বাট একই ঘটনা যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে 26 গেল। 27 গিয়ে কী বলছে? আসামের নিকট হইতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যাইতে পারে। খেয়াল করবেন, কোনো ঘটনা সম্পর্কে যদি সাক্ষ্য পাওয়া যায় যে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালীন তার নিকট হইতে প্রাপ্ত তথ্যের ফলে ঘটনাটি উদ্ঘাটিত হইয়াছে, তা হইলে তথ্যের যে অংশ উদ্ঘাটিত ঘটনার সহিত স্পষ্টরূপে সংশ্লিষ্ট, স্বীকারোক্তি হোক বা না হোক, উহা প্রমাণ করা যাইতে পারে। অর্থাৎ 27 তারা স্পষ্ট করে বলে দিছে যে মনে করেন যে আমি পুলিশের নিকট দোষ স্বীকার করলাম, পুলিশ সেই তথ্যের উপর বেস করে স্পটে গেল, গিয়া দেখলো যে হ্যাঁ সে যে কথাগুলো বলছে এটার সাথে মিল আছে। অর্থাৎ পুলিশের নিকট দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য দিলে সেটা অনুসারে পুলিশ যদি আলামত উদ্ধার করে তাহলে যতটুকু আলামত উদ্ধার করতে পারবে ততটুকু দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য আপনার সাক্ষ্য হিসেবে আদালতের নিকট প্রাসঙ্গিক হবে। এটা গেল 27। 28 ধারা হচ্ছে 24 ধারার অপোজিট। আচ্ছা, তাহলে 24 আমরা কি দেখছিলাম? ইনডিউসমেন্ট দেখছিলাম, থ্রেট দেখছিলাম, ফলস প্রমিস দেখছিলাম। অর্থাৎ হচ্ছে এভাবে যদি সাক্ষ্য না হয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে যদি কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হয় বা দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য না হয় তাহলে সেটা আদালতের নিকট কি? আদালতের নিকট সেটা প্রাসঙ্গিক হবে না। ঠিক এটা যদি না করা হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ ফ্রিলি স্বাধীনভাবে যখন একজন আসামি দোষ স্বীকার করে নেবে সেটা আদালতের নিকট প্রাসঙ্গিক হবে। এটা বলছে 28। তাহলে 24-এর অপোজিট হচ্ছে 28। এখন আমি 24 থেকে 28 পর্যন্ত যদি আমি কিছু এমসিকিউ জিজ্ঞেস করি যে বলেন কোনো ভয় না দেখিয়ে যদি দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য না হয় তাহলে সেটা আদালতের নিকট প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? প্রশ্ন 2, পুলিশের নিকট দেওয়া বক্তব্য, পুলিশের নিকট দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য আদালতের নিকট অপ্রাসঙ্গিক। এটা কত ধারায় বলা আছে? পুলিশের হেফাজতে থাকাকালীন অবস্থায় ম্যাজিস্ট্রেটের নিকট বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কনফেশনাল স্টেটমেন্ট দিলে সেটা আদালতের নিকট প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? পুলিশের নিকট দোষ স্বীকারের উপর ভিত্তি করে যদি আলামত উদ্ধার হয় তাহলে সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। এটা কত ধারায় বলছে? এগুলো আপনারা কমেন্ট বক্সে উত্তর হিসেবে দিবেন। এখন আমরা ইম্পর্টেন্টের জায়গা থেকে চলে যাই 32 এবং 33। 32 এবং 33 পড়ার আগে আমরা ধারা 31 দেখব। আমি আগেই বলেছিলাম আমরা 24 থেকে 55 পর্যন্ত দেখব। ওকে, 31-এ গিয়ে বলছে যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে। স্বীকৃতি বা অ্যাডমিশন কি এটা আমি আলোচনা করব পরে। তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে। অ্যাডমিশনস নট কনক্লুসিভ প্রুফ বাট মে স্টপ। এখানে একটা জিনিস বলছে, জাস্ট এভাবে মনে রাখেন যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে। এটা কত ধারায় বলছে? 31-এ। ধারা 60 থেকে দেখবেন যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, মানে হিয়ারসে এভিডেন্স ইজ নট রেলেভেন্ট আন্ডার এভিডেন্স অ্যাক্ট। এটা বলছে ধারা 60-তে। বাট ধারা 60-র অপোজিট বা এক্সেপশন হিসেবে ধারা 32 এবং 33-এ বলছে যে কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে এই হিয়ারসে এভিডেন্স হচ্ছে অ্যাপ্লিকেবল। অর্থাৎ আমি একজনের কাছ থেকে শুনলাম, শুনে আমি সাক্ষ্য দিলাম, সেটা প্রাসঙ্গিক না, বাট বলছে হ্যাঁ প্রাসঙ্গিক হবে। মনে করেন যে আমি একজনকে একটা কথা বলছি, একটা বক্তব্য দিছি, একটা ঘোষণা দিছি, যেটাই করছি, পরবর্তীতে দেখা গেল আমার সাক্ষ্য আদালতের নিকট প্রয়োজন।
মামলার স্বার্থে প্রয়োজন, বাট আমি নাই, আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করতেছি। তাহলে এই যে আমি যে আমার কথাটা বলে গেছি সেটা যদি মামলার সাথে প্রাসঙ্গিক হয় তাহলে সে সাক্ষ্য দিতে পারবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো আমরা বলতেছি যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, আবার বলতেছি শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। এই শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য কোথায় বলছে? ধারা 32 এবং 33। তাহলে এমসিকিউ, শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক নয় কত ধারাতে বলছে? ধারা 60-এ। শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে কত ধারা অনুসারে? 32 এবং 33 অনুসারে। বা যেখানে 32-এ 4 শ্রেণীর মানুষের কথা বলে দিছে। কি বলছে? যে হু ইজ ডেড, যে ব্যক্তি মৃত, হু ক্যান নট বি ফাউন্ড, যাকে খুঁজে পাওয়া যায় না, হ্যাজ বিকাম ইনক্যাপেবল অফ গিভিং এভিডেন্স, যে সাক্ষ্য দিতে অক্ষম, অর হুজ অ্যাটেন্ডেন্স, যার উপস্থিতি ক্যান নট বি প্রকিউরড উইদাউট অ্যান অ্যামাউন্ট অফ ডিলে অর এক্সপেন্স হুইচ আন্ডার দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য কেস অ্যাফেয়ার্স টু দ্য কোর্ট আনরিজনেবল। তার মানে হচ্ছে যে এমন, মানে ধরেন একজন সাক্ষী এখন এই মুহূর্তে আমেরিকাতে অবস্থান করতেছে, বাট তার সাক্ষ্য প্রয়োজন, এবং একই সাথে সে যে কথাগুলো বলবে সেটা একজনকে বলে গেছে। এখন তাকে আনতে গেলে সময় ব্যয় হবে, অর্থের ব্যয় হবে, প্রচুর পরিমাণে সময় ব্যয় হবে, মামলার বিচার কার্য ব্যাহত হবে, মানে দেরি হবে, এবং একই সাথে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে। তো এই অবস্থায় 4 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে শোনা সাক্ষ্য আপনার গ্রহণযোগ্য হতে পারে, এটা বলছে 32-এ। 33-এ একই কথা বলছে, বাট 33-এ আরেকটা পয়েন্ট যোগ করছে, সেটা হচ্ছে যে ধরেন আমি সাক্ষী দিব, ওকে, আমি সাক্ষ্য দিব। তো আমি সাক্ষী হিসেবে আমি আসি আমার বিপরীত দলের, বা যে হচ্ছে অ্যাডভার্স পার্টি, যে হচ্ছে বিপরীতমুখী লোক, হ্যাঁ, যে আমার বিবাদী, ধরেন আমি তার কাছে আসি। যেমন হচ্ছে সে আমাকে কি করছে? স্কেপড আউট অফ দ্য ওয়ে বাই দ্য অ্যাডভার্স পার্টি, অ্যাডভার্স পার্টি আমাকে সরিয়ে রাখছে, লুকিয়ে রাখছে। সেই ক্ষেত্রে শোনা সাক্ষ্য হিসেবে আদালতের নিকট প্রাসঙ্গিক হবে। তারপর আমরা গুরুত্বের দিক থেকে চলে যাব যে ধারা 40-এ বলছে রেস জুডিকেটার কথা। রেস জুডিকেট আমরা জানি না যে একটা মামলা যখন নিষ্পত্তি হয়ে যায় তখন পুনরায় একই কারণে একই পক্ষের মধ্যে একই প্রতিকার চেয়ে পুনরায় মামলা দায়েরের ক্ষেত্রে যে বাধা, বা মামলা দায়ের করলে সেটা খারিজ হয়ে যাবে, এটা বলছে ধারা 40-এ। তাহলে সাক্ষ্য আইনে ধারা 40-এ রেস জুডিকেটে নিয়ে কথা বলছে। এখানে এভাবে বলা আছে যে দ্বিতীয় বা মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক, অর্থাৎ পূর্বে যে রায়টা দিয়ে দিছে কোন একটি ঘটনায়, কোন একটি প্রেক্ষাপটে, সেটাই প্রাসঙ্গিক হিসেবে থাকবে। দ্বিতীয়বার যদি পুনরায় মামলা দায়ের করা হয় সেটা অপ্রাসঙ্গিক হবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে রেস জুডিকেটা, প্রিন্সিপাল অফ রেস জুডিকেটা হচ্ছে এভিডেন্স অ্যাক্টের ধারা 40-এ। এবার চলে যাব এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞ মতামত। এই বিশেষজ্ঞ মতামতটা কেন? আচ্ছা, একটা জিনিস বলেন তো, যে এই যে এমআর করে, মেডিকেল রিপোর্ট করে, মেডিকেল রিপোর্ট কেন করে? ওখানে ডাক্তারের মতামত নেওয়া হয়, রাইট? এখানে ডাক্তারকে বিশেষজ্ঞ ব্যক্তি, তাহলে বিশেষজ্ঞ ব্যক্তির মতামত নেওয়া হচ্ছে কেন? না হচ্ছে মামলার প্রয়োজনে, অপরাধীকে ফাইন্ড আউট করার জন্য, বা কী ধরনের অপরাধ ঘটছে সেটা জানার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া হয় না? উত্তর হচ্ছে না। তাহলে এটার ভূমিকাটা কি, এটার অবদানটা কি? অবদানটা হচ্ছে যে এটা করবোরেশন হিসেবে কাজ করে, এটা অনুসমর্থন হিসেবে কাজ করে, অর্থাৎ অন্যান্য সাক্ষ্য প্রমাণের সাথে সাথে এটা সাপোর্টিভ হিসেবে কাজ করে। তাহলে বিশেষজ্ঞ মতামতকে আপনি সকল জায়গায় দিতে পারবেন, সকল ক্ষেত্রে দিতে পারবেন? উত্তর হচ্ছে না। ধারা 45-এ ঠিক একই বলছে যে 5টা জায়গায় আমরা এক্সপার্ট অপিনিয়নকে সাক্ষ্য হিসেবে রিলেভেন্ট করা হয়েছে, এবং টপিকটা হচ্ছে অপিনিয়ন্স অফ থার্ড পারসনস ওয়েন রিলেভেন্ট, তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক। আচ্ছা, আপনার সাথে আমার মামলা, তাহলে হুইজ দ্য ডক্টর, সে ডক্টরটা কে? ডক্টরটি আমার মামলার পক্ষ না, এই জন্য বলছে তৃতীয় পক্ষের মতামত। সে একটা অপিনিয়ন দিতেছে, সে একটা মতামত দিতেছে, সার্টিফিকেট দিতেছে এখানে ধর্ষণ হয়েছে বা হয় নাই, এখানে এইভাবে তাকে আঘাত করা হয়েছে বা এইভাবে আঘাত করা হয় নাই, এমন একটা রিপোর্ট সে দিতেছে। সেটাকে আবার করবোরেটিভ হিসেবে কাজ করতেছে, সাপোর্টিভ হিসেবে কাজ করতেছে মামলার প্রয়োজনে, রাইট?
তাহলে এই বিশেষজ্ঞ মতামত যারা দেয় তারা হচ্ছে থার্ড পারসন, তারা মামলার সাথে সম্পর্কিত না, বাট মামলায় প্রভাব বিস্তার করে। তাহলে কতটা ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত দেওয়া যায় দেখি। ফরেন ল, বিদেশি আইনের ক্ষেত্রে দেওয়া যায়, সায়েন্সের ক্ষেত্রে দেওয়া যায়, আর্টের ক্ষেত্রে দেওয়া যায়, আইডেন্টিটি অফ হ্যান্ডরাইটিং মানে হস্তলিপির ক্ষেত্রে দেওয়া যায়, ফিঙ্গার ইমপ্রেশনস বা টিপসইয়ের জন্য দেওয়া যায়। তার মানে আমরা বিশেষজ্ঞ মতামত কয়ভাবে দিতে পারি কমেন্ট বক্সে লিখবেন। বিশেষজ্ঞ মতামত নিয়ে কত ধারাতে কথা বলছে কমেন্ট বক্সে লিখবেন। এবার আমরা 47-এ যাব। 47-এ বলছে যে 47-এ বলছে অপিনিয়ন অ্যাজ টু হ্যান্ডরাইটিং হোয়েন রিলেভেন্ট, মানে হচ্ছে যে হস্তলিপি সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক। হস্তলিপি সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক, এটা কত ধারায় বলছে? এটা বলছে 47-এ। কত ধারাতে বলছে? 47-এ। এখানে বলছে ধরেন আমি আপনার হাতের লেখা সম্পর্কে পরিচিত, আপনি আমার সাথে বিজনেস করেন, আপনি ফিনা গ্রুপ অফ কোম্পানির সাথে বিজনেস করেন, মিঠু শাহ দাদার সাথে বিজনেস করেন। তো এখন আমি কি করলাম, ধরেন আপনি চট্টগ্রাম বন্দরের একজন অফিসার, আমি আমার ব্যবসার প্রয়োজনে আপনাকে আমি চিঠি লিখি, তো সপ্তাহে 1-2টা চিঠি লিখি, তো আপনি আমার হাতের লেখা সম্বন্ধে পুরো মুখস্থ, মানে আপনি আমার হাতের লেখা পুরোপুরি জানেন। ওকে, কোনো একটা ঘটনায় এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আপনার কথা দরকার, আপনার বক্তব্য দরকার যে এই হাতের লেখাটা ফিনা গ্রুপের চেয়ারম্যানের কিনা, ক্লিয়ার, মানে মিঠুন সাহার কিনা। তাহলে এই যে আপনি তখন যদি বক্তব্য দেন তাহলে সেটা আদালতের নিকট প্রাসঙ্গিক হবে। অর্থাৎ যে যার হাতের লেখা সম্বন্ধে পরিচিত, সম্পর্কে পরিচিত, ধারণা রাখে, সেই ধরনের ট্রানজ্যাকশন হয়, তারা যদি উক্ত হাতের লেখা সম্পর্কে অভিমত দেয়, মতামত দেয়, তাহলে সেটা আদালতের নিকট প্রাসঙ্গিক হবে। তাহলে এই যে হাতের লেখা সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক বা কখন প্রাসঙ্গিক না, এটা নিয়ে কত ধারাতে বলছে কমেন্ট বক্সে লিখবেন। মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা আমরা খুব কম বুঝি, একটা হচ্ছে 52 থেকে 55, ক্যারেক্টার হোয়েন রিলেভেন্ট, মানে চরিত্র কখন প্রাসঙ্গিক, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে চরিত্র কখন প্রাসঙ্গিক, একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু বলে নাই যে সাক্ষীদের চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা বলে নাই, এখানে বলছে পক্ষদের চরিত্র। তাহলে পক্ষ কারা? হুইজ দ্য পার্টিস? পার্টিস হচ্ছে মামলার পার্টিস, পার্টিস অফ দ্য কেস, ক্লিয়ার? মামলার পক্ষদের চরিত্র নিয়ে কথা বলছে। আমরা জানি যে আমাদের মামলার প্রক্রিয়াটা দুইটা, একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি আর একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। এখানে আমরা দেখব যে ফৌজদারি কার্যবিধিতে কখন চরিত্র প্রাসঙ্গিক, দেওয়ানি কার্যবিধিতে কখন প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক নয়। ধারা 52-তে স্পষ্ট করে বলে দিচ্ছে যে দেওয়ানি কার্যবিধিতে চরিত্র প্রাসঙ্গিক না, খেয়াল করবেন। তাহলে দেওয়ানি কার্যবিধিতে চরিত্র প্রাসঙ্গিক না কত ধারায় বলছে? ধারা 52-তে। ওকে, দেওয়ানি কার্যবিধিতে চরিত্র প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক, উত্তর কি লিখবেন। 52-র সাথে মিল রেখে আমাদেরকে পড়তে হবে 55। 55-তে বলছে, এই যে আমরা 52-তে একটু আগে দেখলাম যে দেওয়ানি কার্যবিধিতে চরিত্র প্রাসঙ্গিক না, 55-তে কি বলছে? দেওয়ানি কার্যবিধিতেও চরিত্র প্রাসঙ্গিক, মানে 52-তে বলছে প্রাসঙ্গিক না, এদিক থেকে 55-তে বলছে আবার প্রাসঙ্গিক। বাট কিভাবে? যদি পক্ষদের চরিত্র ক্ষতিপূরণকে প্রভাবিত করে, একটা সত্য দিয়ে দিচ্ছে, যদি ক্ষতিপূরণকে প্রভাবিত করে তাহলে পক্ষদের চরিত্র দেওয়ানি কার্যবিধিতেও প্রাসঙ্গিক, ক্লিয়ার? তার মানে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে পক্ষদের চরিত্র প্রাসঙ্গিক হতে পারে কত ধারা অনুসারে? ধারা 55। দেওয়ানি কার্যবিধিতে পক্ষদের চরিত্র প্রাসঙ্গিক নয় কত ধারাতে? 52-তে বলছে। আচ্ছা, চরিত্র কি একতরফা হয়? গুড ক্যারেক্টার হতে পারে, ভালো চরিত্র হতে পারে, খারাপ চরিত্র হতে পারে, রাইট? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে দেওয়ানি কার্যবিধিতে চরিত্র প্রাসঙ্গিক না, এবং এটার এক্সেপশনও দেখলাম। 52 এবং 55 আমাদের শেষ। 53 থেকে কি বলছে?
53 থেকে স্পষ্ট বলছে যে গুড ক্যারেক্টার ইজ রিলেভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং, অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে ভালো চরিত্র প্রাসঙ্গিক। ফৌজদারি কার্যবিধিতে কি ভালো চরিত্র প্রাসঙ্গিক। তাহলে কি আমরা বলতে পারি যে ফৌজদারি কার্যবিধিতে খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক? ঠিক এই কথাটাই ধারা 54-তে বলছে যে ফৌজদারি কার্যবিধিতে তাহলে খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। বাট এই খারাপ চরিত্রকেও আবার প্রাসঙ্গিক বলছে কখন? যদি সেটা ভালো চরিত্রের উত্তরে হয়। ভালো চরিত্রের প্রশ্নে যদি খারাপ চরিত্র আসে তখন সেই খারাপ চরিত্র ফৌজদারি কার্যবিধিতে প্রাসঙ্গিক। এমসিকিউ, দাঁড়ি কার্যবিধিতে চরিত্র অপ্রাসঙ্গিক কত ধারায় বলছে? 2 নম্বর হচ্ছে খারাপ চরিত্র ফৌজদারি কার্যবিধিতে অপ্রাসঙ্গিক কত ধারাতে বলছে? 3 নম্বর হচ্ছে দেওয়ানি কার্যবিধিতেও চরিত্র প্রাসঙ্গিক হতে পারে কত ধারায় বলছে? 4 নম্বর হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে কোন চরিত্র প্রাসঙ্গিক? ভালো চরিত্র প্রাসঙ্গিক, এটা কত ধারায় বলছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন। এখন তাহলে সামারি আমরা কি পড়লাম? আমরা গুরুত্বের দিক থেকে আমরা যদি 24 থেকে 55 পর্যন্ত ধরি সাক্ষ্য আইনের, তাহলে গুরুত্বের দিক থেকে পড়লাম হচ্ছে 24 থেকে 28, 31, 32, 33, 40, তারপরে পড়লাম 45, 47, তারপরে পড়লাম হচ্ছে 52 থেকে 55। আমরা এমসিকিউ প্যাটার্নে পড়ার চেষ্টা করলাম। তাহলে এই ধারাগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি বাসায় বসে, এবং আমি যে প্রশ্নগুলো ছুড়ে দিলাম এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা কমেন্ট বক্সে ঠিকঠাকভাবে দিতে পারি বা ভিডিওটা আরেকবার টেনে যদি দিতে পারি, তাহলে 24 থেকে 55 পর্যন্ত আমাদের প্রবলেম থাকার কথা না। আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি কিন্তু বাংলাদেশে প্রথম এবং বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য চ্যানেল হচ্ছে আমার এই চ্যানেলটি। সো যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, পরবর্তীতে দেখার জন্য কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি পরবর্তীতে ভিডিও পাবেন না। ক্লিয়ার? এবং যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে বা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বা আমার মানে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন 016254805564। ওকে, ভালো থাকুন। আর সবার ভালোবাসায় এগিয়ে যেতে চাই, আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। তাহলে আমরা সাক্ষ্য দেখলাম 24 থেকে 55। বেস্ট অফ লাক।